আমি বুলবুল স্যারকে বলেছিলাম আমাদের প্রতিবার মিটিং শেষে মিষ্টি মুখ করানো হয়, এবারে মিটিং শুরুতে সবাইকে আমরা মিষ্টি মুখ করাবো। যদিও হয় নাই, সেটা শেষেই চলে গেছে, আমি বলে দিই। তো কেন, উদ্দেশ্যটা কি ছিল? এখানে এসে ডায়াসে অনেকে অনেক কথা বলে গেছে, যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর উপর আজকে ল তৈরি হয়েছে, আইন, ঠিক না? তো এই আইন যে তৈরি হয়েছে, এটা ভালো না খারাপ, কি মনে হয়েছে আপনাদের এতক্ষণ ধরে? ভালো হয়েছে, তাই তো? কি সবাই কি মনে করেন? ভালো হয়েছে তো? আপনারা সবাই জানেন আমি মানি মার্কেটে কাজ করা লিডার, জানেন, ম্যাক্সিমাম অনেকবার আলোচনা হয়েছে। আমি জানি এখানেও বসে আছেন অনেকে যারা বিগত দিনে অনেক মানি মার্কেট করেছেন। বুলবুল স্যারের টিমে এমন অনেক লিডার এসেছিলেন বা আছেন, তারা কাজ করছেন, আজকে ভালো করে কাজ করছেন। মানি মার্কেটে কাজ করতে গিয়ে বিগত দিনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কারণে নেটসার্কের মতো ভালো কনসেপ্ট পাওয়া সত্ত্বেও বর্তমানে কাজ করতে পারছিলেন না। আমি বুলবুল স্যারকে বলেছিলাম এইরকম আপনার লিডারদেরকে একদিন ডাকুন, কি মনে আছে? আমি তাদের সঙ্গে বসে একটু আলোচনা করতে চাই, কারণ আমিও সেই ঘর পড়া গরু, ঠিক তো? আমিও সেই সিঁদুরে মেঘ দেখে বেড়াই, এরকম অনেকেই আছে। অ্যাকচুয়ালি দেখুন, এগুলো আপনাদের জানা দরকার, এই নলেজ গুলো থাকা দরকার। আপনার যখন 80-র দশকে পিয়ারলেস কাজ শুরু করে, তার পরবর্তী পর্যায়ে 1990-91 সালে এসে মানি মার্কেটের উপর একটা ধাক্কা আসে, জানেন কি? যারা বিগত দিনে পিয়ারলেস করেছেন অনেকেই জানেন, রাইট? ধাক্কা আসে, তখন প্রচুর মার্কেটে ওই ধরনের চিট ফান্ড কাজ করতো, প্রচুর চিট ফান্ড। এখানে অল্প বয়সী যারা আছেন তারা জানেন না, হ্যাঁ, ওভারল্যান্ড, ভেরোনা, এভারেট, প্রচুর কোম্পানি ছিল, ঠিক? তার পরবর্তী পর্যায়ে সেগুলো যখন বন্ধ হয়ে যায়, একটা বিরাট ঝড়, তার উপর একটা আইন আসে, যেখান থেকে পিয়ারলেস সেই আইনকে ওভারকাম করতে গিয়ে পিয়ারলেস কি বলে, যে আমার পক্ষে সম্ভব নয় এত কমিশন দেওয়া, টোটাল সিস্টেমকে বদলে দেয়। আমরা যদি কেউ কমিশন না পাই, আমরা যদি কেউ ইনকাম না পাই, তাহলে কি কাজ করতে পারবো? আজকে যত বড় বড় কথা বলি না কেন, বাস্তব এটা। আমার যদি ঘরটা না চলে, তাহলে কিন্তু বেশি দিন কাজ করতে পারবো না, সমাজ সেবা করতে পারবো না, কি ঠিক না বল? সেই জায়গা থেকে সেই সমস্ত কোম্পানি কি হলো, বা পিয়ারলেস যারা কাজ করতো তারা কি হলো, তারা সেখান থেকে চলে এলো। পরবর্তী পর্যায়ে ইন্ডিয়াতে একটা ট্রেড এলো প্রোডাক্ট বেস কোম্পানি, প্রজেক্ট বেস কোম্পানি, জানেন? অর্থাৎ প্রেফারেন্স শেয়ারের উপর ব্যবসা বা ডিবেঞ্চারের উপর ব্যবসা, অনেকেই জানেন। কি বলা হলো, এদের প্রজেক্ট আছে, অ্যাসেট আছে, কোনো দুশ্চিন্তা দুর্ভাবনার কারণে শুরু হয়ে গেল ব্যবসা। তারপর থেকে 2013-14 ফিনান্সিয়াল ইয়ার একটা ইতিহাস, তার সাক্ষী এখানে অনেকেই আছে, ঠিক? তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে আইন ছিল না বলে। আমাদের ডাইরেক্ট সেলিং এর উপরেও আইন ছিল না। বারে বারে মিটিং এতে আমরা যে কথাগুলো বলেছি, গত 9 সেপ্টেম্বর 2016 ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্ট সেলিং এর উপর গাইডলাইন নিয়ে আসে। গাইডলাইন মানে আপনাকে এই গাইড মাফিক চলতে বলা হচ্ছে। আর ল, দুটোর মধ্যে আসমানের সঙ্গে জমিনের তফাৎ যেমন হয়, সেই তফাৎ কি তফাৎ নয়, ঠিক? আজকে এসে গেছে সেখানে ল, আইন। অর্থাৎ আইন মোতাবেক যদি আমি চলি বা আমরা চলি, আমাদের কোম্পানি চলে, তাহলে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ সুরক্ষিত। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। দেখুন, আজকে আমাদের এখানে যে আলোচনা, বিরাট কিছু মোটিভেশন স্পিচ দেওয়ার আলোচনা নয়। ডাকা হয়েছে কাদের? যারা আপনারা এই কোম্পানিতে কাজ করে কেরিয়ার গড়তে চান তাদের। তো 13-14 ফিনান্সিয়াল ইয়ারে যারা সেই ভারতবর্ষের বুকে নতুন করে আবার দ্বিতীয়বার চিট ফান্ডের সাক্ষী হিসাবে যারা আছেন, তারা জানেন যে আইন কতটা শক্ত জিনিস। আমি বলেছি অনেকবার, আবারও বলছি আপনাদের, আমার নিজের মামা এলআইসির এজেন্ট, বারবার বলতেন, আনন্দ মনে হচ্ছে এটা ভুল, পথটা ভুল, তুই এখান থেকে সরা। আরে তুমি বেশি জানো। আমার সঙ্গে কে কাজ করে জানো? জয়েন্ট বিডিও, আমার জুনিয়র। সিরিয়াস, আমরা তো সাধারণ। আমার জুনিয়র মানে জুনিয়র হিসেবে কাজ করতেন জয়েন্ট বিডিও। কত স্কুল মাস্টার আছেন, কত প্রাইমারি স্কুলের টিচার আছেন, কত কে আছে। কিন্তু আইন যেদিন আরোপ হলো,
সেদিন কিন্তু সমস্ত কিছু এক চাপড়ে সেই গোষ্ঠীখানা বলে লম্ফ নিভে যাওয়া, সেরকম লম্ফ একদিনেতে সব নিভে গিয়েছিল। তার যন্ত্রণা ভোগ করতে হয়েছিল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে কোটি কোটি বেকার ছেলে মেয়ে বা বহু মানুষকে। আজও করতে হচ্ছে এমন অনেক যন্ত্রণার জায়গা আছে। ঠিক আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের বুকে নেটওয়ার্ক বিজনেসকে স্বীকৃতি দেওয়া হোক। এটা নিয়ে প্রথম দিন থেকে ছিল আমাদের লড়াই, কারণ আমরা তো কোনো অন্যায় করি নাই। আমাকে স্যার একটা পলিসির জন্য টাকা দিয়েছেন, যদি সেই টাকাটা জমা না দিয়ে আমি নিজে খেয়ে নিতাম তাহলে আমার ছিল অন্যায়। আমাকে একটা সিস্টেম দেখানো হয়েছিল বা দেওয়া হয়েছিল, আমি ওনার টাকাটা নিয়ে জমা দিয়েছি কোম্পানিতে, ওনাকে সময় রসিদ দিয়েছি, তাহলে আমার দোষটা কোথায়? আমি যে ইনকাম পেয়েছি তার উপর টিডিএস পে করেছি, আমার ত্রুটি কোথায়? কিন্তু আমরা হয়ে গেলাম সেই জায়গাতে চোর। এই নেটওয়ার্ককে নিয়ে ভারতবর্ষের বুকে এরকম একটা না, এরকম শত 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 সহস্র ঘটনা আছে যেখানে আপনার আমার মতো মানুষ এখানে প্রতারিত। আমি ম্যাক্সিমাম মিটিং শুরু করতে গিয়ে কি বলি, যে এই বিজনেস হচ্ছে বদনামি বিজনেস। ঠিক বলি তো? কথাগুলো আমার মনে করে দেখুন, আগের দিনের মিটিংয়েও বলে গেছি আমি, যে এই ব্যবসার স্বীকৃতি নেই। সমাজ, সংসার, পরিবেশ, আত্মীয় স্বজন কেউ আমাদেরকে স্বীকৃতি দেয় না। তন্ময় স্যার বললেন আমার এই মাসে ইনকাম 10 লাখ, তারপর বললেন 12 লাখ। আপনাদের সহযোগিতায়, আমি সবসময় বলি আমার কোনো অস্তিত্ব নেই, আপনারা আছেন বলে আমি। আপনাদের সহযোগিতায় গত মাসের সেকেন্ড সাইকেল আমার পে আউট হয়েছে, এই দেখালাম বুলবুল স্যারকে, 10 লক্ষ প্লাস। কিন্তু পাবো কত আমি? 8,19,250। তার বেশি কিন্তু দেবে না কোম্পানি, এটা নিয়ে দুর্ভাবনার কারণে। প্রথম সাইকেলে পে আউট হয়েছিল 4.5 লাখ, তার আমার টোটাল পে আউট প্রায় 15 লাখের কাছাকাছি। 14 লাখ, 14.5 লাখ ক্রস করে যাচ্ছে, প্রায় 15 লাখের কাছাকাছি। আজকে এই জায়গা থেকে এত টাকা ইনকাম করার পরেও আমার মাস্তুতো ভাই সামান্য একটা পাতি ইঞ্জিনিয়ার, কোন অনুষ্ঠান বাড়িতে গিয়ে সে বুক ফুলিয়ে ছাতি ফুলিয়ে বলে কি আমি ইঞ্জিনিয়ার, কোন জায়গায় পরিচয় দেওয়ার সময়। কি ঠিক না ভুল বলছি? আর তার মতো 13টা ইঞ্জিনিয়ার আমি বুঝতে পারি, সেটা বেতন পায় পারি তো? আমি না, আপনারাও পারবেন আগামী, কোনো চিন্তার কারণে সবার জন্য নেট স্যার। আপনি দেরিতে এসছেন বলে যে আপনাদের ক্যাব লাগবে না, এটা কখনো ভাববেন না। আজকের ডেটে দাঁড়িয়ে নেট স্যার যা নিয়ে এসছে, আইন আসার পর আপনাদের কাছে কেরিয়ার করাটা অনেক ইজি হয়ে যাবে, সেটা আলোচনা করবো আমি সব স্টেপ বাই স্টেপ। কিন্তু সে যতটা বুক ফুলিয়ে, বুকের ছাতি ফুলিয়ে বলতে পারে, আমার কিন্তু বলার জায়গা নেই। আমাকে জিজ্ঞাসা করলেন মনিজুর স্যার দাদা কি করেন, ওই করি একটা। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। আজকে সেখানে আইন তৈরি হয়েছে, আইন মোতাবেক আমরা এই কোম্পানির ডাইরেক্ট সেলার। একটা ইন্স্যুরেন্সের এজেন্টও মাথা উঁচু করে বলতে পারে আমি ইন্স্যুরেন্স করি, কিন্তু আমাদের দেখুন সেই ধরনের কোনো স্বীকৃতি ছিল না। এর জন্য অপেক্ষা করেছিল নেট স্যার। কারণ দেখুন আপনাদের সামনে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা কেউ মানছে কেউ মানছে না। যে মানছে না তার বেনিফিট বেশি সাময়িক, ঠিক না ভুল? সাময়িক বেশি বেনিফিট। আর আপনি গিয়ে দেখলেন রেড সিগন্যাল, আপনি বাইক দাঁড় করিয়ে দিলেন, মানে কয়েকটা মুহূর্ত তো আপনার সেখানে ওয়েট করতে হচ্ছে। আর যে সিগন্যালটা না মেনে চলে গেল, হয়তো খারাপ লাগে দেখে যে সিগন্যালটা মানলো না, বাট বাস্তব এটা। যদি ওখানে তো আইন থাকতো, পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতাতে যেমন হয়, বিভিন্ন মেট্রো সিটি বা বিভিন্ন বিদেশে যেগুলো আছে, সিগন্যাল মানলেই সঙ্গে সঙ্গে, এখন ঘরে চিঠি নয়, মোবাইলে একদম সঙ্গে সঙ্গে মেসেজ, সেখানে লিংক ক্লিক করুন, সঙ্গে সঙ্গে পেমেন্ট করুন, তবে নিস্তার। ঠিক না? আমাদের ভারতীয়দের মানসিকতা হচ্ছে যখন কোন জায়গায় একটা নিয়ম তৈরি হয় বা আইন তৈরি হয়, সেটাকে কিভাবে বাইপাস করবো এটা আমরা সবসময় ভাবি। আমরা সেটাকে কিভাবে মেনে চলবো এই মানসিকতা আমাদের কারোর মধ্যে কিন্তু নেই। বাট অত্যন্ত গর্বের সঙ্গে আপনাদের বলি, আজকে 5টা বছর নেট সার্ফের সঙ্গে জুড়ে থেকে বা যুক্ত থেকে যেটুকু উপলব্ধি করতে আমরা পেরেছি বা আমি পেরেছি, আমরা এমন একটা কোম্পানির অধীনে কাজ করছি বা এমন একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি যেখানে নেট সার্ফ প্রতিটা মুহূর্তে আইনকে স্যালুট জানিয়ে প্রতিটা কদম ফেলতে চায়। আমরা সেই কোম্পানির ডাইরেক্ট সেলার বা সেই কোম্পানি। অর্থাৎ কোনদিন কেন আমি মানি মার্কেটের কথা বলেছিলাম, ভুল পদক্ষেপের ফলে একদিন একটা আইন সারা ভারতবর্ষের বুকে কোটি কোটি বেকারকে, বেকারত্বের যন্ত্রণা তো নয়,
তার সঙ্গে তাদের ঘাড়ে দায়বদ্ধতার জায়গাকে চাপিয়ে দিয়েছিল। ঠিক তো বন্ধু? আজকে সেই জায়গা থেকে আমরা এমন একটা দক্ষ কোম্পানির সঙ্গে কাজ করছি যে সেই আইনকে ওয়েলকাম জানিয়ে কিভাবে আইনকে মেনে আমি চলতে পারি তার জন্য পথ চলা শুরু করেছেন স্যার। তার ফলস্বরূপ গত 28শে জানুয়ারি আইন পাস হয়েছে বা আইন তৈরি হয়েছে, সরি 28শে ডিসেম্বর। সারা দুনিয়ার সমস্ত কোম্পানিকে 90 দিন টাইম দেওয়া হয়েছে। আমাদের কোম্পানি মাত্র 2 দিনের মধ্যে, অভিজিৎ স্যার, বুলবুল স্যার উপস্থিত ছিলেন ওই প্রোগ্রামে, মাত্র 2 দিনের মধ্যে আমাদের কোম্পানি তার সমস্ত কাজকে গুছিয়ে 5 তারিখে অল ইন্ডিয়ার মেন্টরদেরকে ডেকে তার উদ্দেশ্য কি, নতুন কিভাবে চলতে হবে বা কেমন করে কোম্পানি চলবে তার সমস্ত বিষয় তাদের কাছে প্রেজেন্ট করে অল ইন্ডিয়া থেকে 600 এমসিএম মেম্বারদেরকে কল করে অলরেডি 10 তারিখ 11 তারিখ হায়দ্রাবাদে কোম্পানি এমসিএম মিটিং করে আমাদের কাছে সবকিছু ওপেন করে দিয়েছে। খুব পরিচ্ছন্ন ভাষায় বলছি, জেনে রাখুন, আজকের ডেটে দাঁড়িয়ে দুনিয়াতে অনেক কোম্পানি আছে যারা আজও লটাকে পড়ে ঠিকমতো বুঝে উঠতে পারে নাই যে আমাদেরকে কি করতে হবে। দেখুন, আমাদের মেন্টর দেবু স্যার, নিশ্চয়ই সবাই জানেন, কিছুদিন আগেও এসে মিটিং করে গেছেন। বয়স অনেক কম, দেখতে বেশ মোটাসোটা হলেও বয়স অনেক কম, আপনারা জেনে রাখুন। দেবু স্যার এমন মাপের লিডার, এখানে হয়তো অনেক লিডার আছেন, কেউ আমরা 2জন 5জন বা দুটো একটা কোম্পানিতে কাজ করে বিরাট বুক ফুরিয়ে বলি আমি বিরাট লিডার। আমি দেখেছি ওনার কাছে তো ম্যাক্সিমাম সময় থাকি। আমি দেখেছি দেবু স্যার এমন মাপের লিডার, কোন মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্ডিয়াতে লঞ্চ করলে দেবু স্যারের আইডি লেগে যেত। এমনই ওনাদের রিলেশন অল ইন্ডিয়া বেশ এমন কিছু লিডারের সঙ্গে ওনাদের আছে। ঠিক কোথায় কি হবে না হবে জানেন না, আইডি লেগে গেল, কিন্তু উনি নেট সার্ভে আসার পর এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তো দেবু স্যারের কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে অল ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানির তাব্য লিডাররা সেখানে যুক্ত আছে। যেমন আমরা যদি মানি দেবু স্যার একজন বড় মাপের লিডার, এরকম বিভিন্ন কোম্পানির বড় বড় লিডারদের ওনাদের একটা গ্রুপ আছে, মানে ফ্রেন্ড সার্কেলের মতো একটা গ্রুপ। সেই গ্রুপে ওনাদের কথোপকথন হয়। যেদিন আমরা গেছি হায়দ্রাবাদ, সেদিন রাতেও দেবু স্যার আমাকে সেই গ্রুপগুলো দেখিয়েছেন। সেই গ্রুপে প্রায় 70-80 জন আছে, তার মধ্যে ম্যাক্সিমাম দেবু স্যার বাদ দিয়ে সবার একটাই বক্তব্য, বস তোমার কোম্পানি কি করছে, আমরা তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই বার্তাগুলো লো লেভেলের জুনিয়রদের কাছে এসে পৌঁছায় না, কিন্তু ওপরের সিনিয়রদের ঘুম নেই, ঘুম ছুটে গেছে। ওপরের সিনিয়রদের ঘুম ছুটে গেছে। সেখানে দেবু স্যারের উত্তর, আমার কোম্পানির সবকিছু ওভারকাম করে কিভাবে নতুন ভাবে পথ চলতে হবে সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা পথ চলা শুরু করে দিয়েছি। তাহলে আমরা কোন কোম্পানিতে যুক্ত হয়ে আসছি? তো আপনাদের কাছে আমরা সেই যে বার্তা আমরা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছি বা কোম্পানি আমাদের কাছে তথ্য তুলে ধরেছে, সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। দেখুন, যুগ হচ্ছে পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত হচ্ছে পরিবর্তনশীল। যদি একটা পরিবর্তনকে আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা থমকে যাব। আর যারা সেই পরিবর্তনকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তারাই কিন্তু একদিন এগিয়ে যাবে। আসার পর তন্ময় সাহেবের মুখে শুনলাম এখানে জিএসটি রেডি করার জন্য 24টা না 26টা ফাইল জমা পড়ে গেছে। আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের এই কর্মতৎপরতা বা পরিবর্তনকে স্বাগত জানিয়ে এগিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আবারও অনেক ধন্যবাদ। কারণ যারা এই জায়গার উপর সময় দিয়ে মানসিকতা দিয়ে এগিয়ে যাবেন তারাই কিন্তু আগাতে পারবেন, তাছাড়া কেউ কিন্তু পারবেন না। ঠিক, এবার আইনে কি বলা হয়েছে বা লটা কি হয়েছে সেই নিয়ে আমি কিছু কথা আপনাদের বলবো, যেটুকু বলা দরকার। আপনারাও কেউ লয়ার নন, আমিও লয়ার নন। আইন আপনারাও বিশেষ বোঝেন না, আমরাও বিশেষ বুঝি না, ঠিক তো? বাট যে ছাড়পত্রর কথা বা রাজপত্রর কথা অভিজিৎ স্যার দেখালেন, যে লটা পাস হয়েছে তার মূল জিস্ট যেটা কোম্পানি আমাদের কাছে তুলে ধরেছে, তার থেকে আবার আমি যেটুকুকে জিস্ট করেছি, যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার, সেটাই হচ্ছে আজকে আমাদের এখানে আলোচ্য বিষয়। আপনার টোটাল টিমের প্রতিনিধি হিসাবে আপনারা এসেছেন, সাবজেক্টটাকে আপনারা লিখে নেবেন বা বুঝে নেবেন, মার্কেটে গিয়ে সেটাকে প্রেজেন্ট করতে পারবেন। টোটাল বিষয়টা আপনার কাছে অবগত থাকলে বাইরে কোনো অন্য কোম্পানির কোনো এজেন্ট আপনাকে বিভ্রান্ত করতে পারবে না বা ওয়ার্কার বিভ্রান্ত করতে পারবে না, ঠিক তো?
কারণ মার্কেটে অনেকে বলবে কই আমাদের কোম্পানি তো কিছু বলছে না। বন্ধু, কে কি বলছে না বলছে দেখার দরকার নেই, আমার কোম্পানি কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে, এবং তার মধ্যে যুক্তি আছে কিনা সেটা যে কোনো সময় আপনারা যাচাই করে দেখে নিতে পারবেন। ক্লিয়ার? তো এই পার্টে যে আইনটা তৈরি হয়েছে সেটা কার মাধ্যমে বললেন অভিজিৎ স্যার? মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, একটা ইন্ডিয়ান আইনি সেক্টরের একটা গুরুত্বপূর্ণ বডি। কি বলা হয়েছে? নিউ রুল ফর ডাইরেক্ট সেলিং ইন ইন্ডিয়া অন 28 ডিসেম্বর 2021। 2021-এর 28শে ডিসেম্বর এই লটা তৈরি হয়েছে নিউ রুল হিসাবে ডাইরেক্ট সেলিং এর। এর উপর চলার জন্য প্রতিটা কোম্পানিকে 90 ডেজ টাইম দেওয়া হয়েছে, 90 দিন। যারা চলতে পারবে তারা সবকিছু রেডি করে সাবমিট করতে পারবে, তারা থাকবে, যারা পারবে না তারা থাকবে না। ক্লিয়ার? আইনে মূল কি বলা হয়েছে? আইনে মূল তিনটে জিনিসকে সুরক্ষিত করার কথা বলা হয়েছে, তিনটে ডিপার্টমেন্ট বা তিনটে পার্টকে। বিরাট কিছু ভজঘটও নয়, খুব সহজে আপনারা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। সেই তিনটে পার্টের মধ্যে প্রথম পার্ট কি? ফার্স্ট পার্ট হচ্ছে কনজিউমার, ঠিক। সেকেন্ড পার্ট হচ্ছে ডাইরেক্ট সেলার। লাস্ট পর্যন্ত সাউন্ড আসছে তো? ডাইরেক্ট সেলার। আর থার্ড পার্ট কি? থার্ড হচ্ছে ডাইরেক্ট সেলিং এন্টিটি, আই মিন কোম্পানি। এই তিনটে পার্টের উপর এখানেতে আইনেতে সবকিছু বলা হয়েছে। এই তিনটে পার্ট যদি সঠিকভাবে চলে তাহলে এই আইনকে মেনে চলতে কোথাও কোনো জায়গাতে কোনো ত্রুটি বা অসুবিধা নেই, ঠিক। এবার এই তিনটে পার্টে কি কি আইন কথা বলেছে সেগুলো আমরা একটু ভালো করে জেনে নেব, এবং আমাদের কোম্পানি কতটা মেনে চলছে সেগুলোকে আমরা দেখে নেব। প্রথমে আমরা আসছি কোম্পানি পার্টে। কোম্পানি পার্টে প্রথম কি বলেছে এই আইনে? যে প্রতিটা কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেলস থাকা দরকার। দেখুন, যে কোনো কোম্পানি আরওসিতে রেজিস্ট্রেশন করতে গেলে তার মেমোরেন্ডাম অফ আর্টিকেলস থাকে কি থাকে না? থাকে। বাট এখানে কি বলা হয়েছে? শুধু মেমোরেন্ডাম অফ আর্টিকেলস থাকলে হবে না, এভরি ইয়ার তাকে রিনিউ করতে হবে এবং আপগ্রেড করতে হবে তার বিজনেসের গ্রোথের সঙ্গে সঙ্গে। মার্কেটে হাজারো এক কোম্পানির মেমোরেন্ডাম আর্টিকেলস আছে, বাট এভরি ইয়ার সে তাকে আপগ্রেড করছে কিনা এটার উপর একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। বাট নেটসার্ফ হচ্ছে ট্রান্সপারেন্ট কোম্পানি, 100% নেটসার্ফ প্রতি ইয়ার এটাকে আপগ্রেড করে। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। রেজিস্ট্রেশন করতে গেলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দরকার, সেটাও আমাদের কোম্পানির আছে। থার্ড পয়েন্ট কি? প্যান। কোম্পানির প্যান কার্ড আছে, এটা আপনারা সবাই জানেন, প্যান নাম্বার আছে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তার সাথে সাথে থাকা দরকার ট্যান। যদি নেটসার্ফের ট্যান না থাকতো তাহলে নেটসার্ফ কখনো আমাদের টিডিএস কেটে আমাদের অ্যাকাউন্টে পাঠাতে পারতো না। উইথ ট্যান কখনো টিডিএস রিটার্ন মানে ট্রান্সফার করা যায় না। যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে তারা জেনে থাকবেন, ঠিক। ট্যান কোম্পানির আছে। সেই সময় কি বলা হয়েছে? জিএসটি আছে তো আমাদের কোম্পানি। জিএসটি বিল আপনারা পান তো? এই নেটসার্ফ ইন্ডিয়া গভর্নমেন্ট যেদিন জিএসটি রুল নিয়ে আসে 2017 জুনে, নেটসার্ফের জিএসটি অ্যাটাচমেন্টের সাক্ষী আমি আর অভিজিৎ স্যার আছি। তখন মার্কেটে অনেক কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি কি করছে না করছে। গভর্নমেন্ট যেদিন ডিক্লেয়ার করেছিল এই ডেট থেকে জিএসটি লাগু হবে, আমাদের নেটসার্ফ তার আগের দিন বলে দিয়েছিল যে রাত্রি 11টা থেকে সার্ভার বন্ধ থাকবে। এখনো যেমন অনেক সময় বলা হয় দেখবেন, ঠিক আছে। পরের দিন সকাল 10টার সময় সার্ভার ওপেন হবে, ঠিক। তো আমাদের নেটসার্ফ, আমি অভিজিৎ স্যার সাক্ষী, আগের দিন রাত্রি 10:50 সার্ভার বন্ধ হয়েছিল, আর সকাল 6টার মধ্যে 326টা জিএসটি আপলোড করে প্রতিটা প্রোডাক্টের জিএসটি ডিডাকশন সিস্টেম অ্যাটাচমেন্ট করে কোম্পানি পরের দিন সকাল 6টার মধ্যে বিলিং স্টার্ট করে দিয়েছিল। মার্কেটে শতাধিক কোম্পানিকে আমি দেখেছিলাম, নাম করে করে বলে দিতে পারি, কারণ 10 দিন বিল বন্ধ ছিল, কারণ 15 দিন বন্ধ ছিল, কেউ 1 মাস তার সফটওয়্যার ওপেনই করতে পারে না সিস্টেমকে অ্যাটাচমেন্ট করে। এই লেভেলের কোম্পানি হচ্ছে আমাদের নেটসার্ফ। তো জিএসটি আমাদের ফার্স্ট ডে থেকে আছে। আপনারা জানেন না হয়তো, আপনি যে স্টক পয়েন্ট থেকে বিল করেন সেখানে যে জিএসটি নাম্বার শো হয়, এটা কোনো স্টক পয়েন্ট ওনারও জানে না হয়তো, আমি বলে দিচ্ছি আপনাদের জেনে রাখুন। সেই জিএসটি নাম্বারটা নেটসার্ফের জিএসটি নয়, মাদার জিএসটি নয়, কারণ স্টেট ওয়াইজ বা এরিয়া ওয়াইজ আলাদা আলাদা স্টেট ওয়াইজ জিএসটি নিতে হয়, ঠিক বলছি আমি। কারণ সিজিএসটি আর এসজিএসটি অ্যাটাচমেন্ট আছে। ধরুন যে স্টক পয়েন্টে আপনি বিল করছেন
তার পেপার নিয়ে অলরেডি নেটসাপ সেই স্টক পয়েন্টের জন্য জিএসটি তৈরি করে সেখানে অ্যাটাচ করে দিয়েছে সিস্টেমে। এতটাই জিএসটি বা যে কোনো পারপাসের লিগ্যাল উইথ নেটসাপ মেইনটেইন করে চলে। ক্লিয়ার? পাশাপাশি জিএসটি রিটার্ন 100% কোম্পানির আছে। সেই সঙ্গে আর কি, সেই সঙ্গে হচ্ছে আপনার ব্যালেন্স শিট, অলরেডি কোম্পানির ব্যালেন্স শিট আছে, অ্যান্ড অডিট রিপোর্ট। আপনারা কেউ জানেন কিনা জানি না, আজকে জেনে রাখুন, আমাদের নেটসাপের ডেইলি কাজের উপর ডেইলি অডিট হয়। এটা আমিও জানতাম না, বুলবুল স্যার, অভিজিৎ স্যার ছিলেন, যেখানে আমাদের কোম্পানির সিইও সবার সামনে ডিক্লেয়ার করলেন। নেটসাপের হেড অফিসের একটা ফ্লোর আছে যেখানে আমাদের অডিট ডিপার্টমেন্ট বসে। নেটসাপের বক্তব্য, আমি হচ্ছি ট্রান্সপারেন্ট কোম্পানি, আমি হচ্ছি সফটওয়্যার বেসড কোম্পানি। তাহলে সারা দুনিয়ার সব কোম্পানির মতো ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ হবে, তারপর আমি অডিটে বসবো 15 দিন ধরে? আমার ডেইলি ট্রানজাকশনের উপর ডেইলি অডিট, তার রিপোর্ট আমার মাস্টার ফাইল হয়ে গেল। গভর্নমেন্ট থেকে আমার কাছে বছরে একবার, আমি মার্চের পর টোটাল রিপোর্ট সাবমিট করব। তো আমাদের নেটসাপের এভরিডে অডিট হয় তার সমস্ত ওয়ার্কের উপর। আমাদের নেটসাপ হচ্ছে এই লেভেলের কোম্পানি। আর কি বলা হয়েছে? আর যেটা পয়েন্টে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স। আমার প্রোডাক্টের আলোচনায় আপনারা অনেকবার শুনেছেন বা শুনে থাকবেন, আমাদের কোম্পানির অনেক র মেটেরিয়াল প্রোডাক্টে বিদেশ থেকে আমদানি করা হয়। কি শুনেছেন তো কথাটা? কারণ নেটসাপ তার প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে গিয়ে তার র মেটেরিয়ালসে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করে না, কোনোদিন কোনো জায়গায় কম্প্রোমাইজ করে না বা করতে রাজি নয়। তাই বিশ্বের যে দেশের যে জিনিসটা শ্রেষ্ঠ প্রোডাক্টের জন্য, যেমন আমাদের ভারতবর্ষের বুকে আয়ুর্বেদ অনেক উন্নত, গাছগাছড়ার এমন কিছু উপাদান আছে যে জায়গায় ভারতবর্ষ উন্নত। আবার বিভিন্ন দেশ সেই সমস্ত ধরনের যে র মেটেরিয়ালস উন্নত, সেই দেশ থেকে র মেটেরিয়ালস কালেক্ট করে নিয়ে এসে আমাদের নেটসাপ প্রোডাক্ট বানায়, আমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দেয়। অর্থাৎ নেটসাপের প্রথম দিন থেকে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে। ক্লিয়ার? পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে, যদি আপনি কোনো খাদ্যদ্রব্যের উপর যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন সাপ্লিমেন্ট বেস, তাহলে আপনার ফাসাই লাইসেন্স চাই। আমাদের প্রোডাক্টের গায়ে ফাসাই লাইসেন্স আপনারা দেখতে পান। ভেরি গুড। আর কি বলা হচ্ছে? ব্র্যান্ড এন্ড লাইসেন্স। কিসের? প্রোডাক্টের। এন্ড ট্রেডমার্ক। অনেক হয়তো এখানে বসে ভাববেন যে আরে এগুলো যেগুলো বলছেন এগুলো তো দুনিয়াতে সব কোম্পানিরই আছে, তাহলে আমাদের এত ভালো আর কোম্পানিগুলো ভালো নয়, এটা ভাববেন কেন? এই পয়েন্টটা এসে 90% কোম্পানি আটকে যাবে বন্ধু। পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে, অনেক কোম্পানির লিডাররা বলে দেখবেন আরে 30% প্রোডাক্ট নিজের হলেই হবে। এবারের নয়তে ক্লিয়ার ভাবে বলে দেওয়া হচ্ছে 100% ওন প্রোডাকশন হতে হবে। করে দেখবেন কেউ আইনটা। আমাদের নেটসাপের প্রতিটা প্রোডাক্টের ব্র্যান্ড আমি বলি দেখবেন 1996 এর ইন্ডিয়া গভর্নমেন্টের ব্র্যান্ড রেজিস্টার্ড অ্যাক্ট অনুসারে রেজিস্টার্ড। হেলথ কেয়ারের ব্র্যান্ড নেম ন্যাচারামোর, রেজিস্টার্ড ব্র্যান্ড। পার্সোনাল কেয়ারের ব্র্যান্ড নেম হাবসামোর, রেজিস্টার্ড ব্র্যান্ড। হোম কেয়ারের ব্র্যান্ড নেম ক্লিন অ্যান্ড মোর, রেজিস্টার্ড ব্র্যান্ড। এগ্রিকালচারের ব্র্যান্ড নেম বায়োফিট, রেজিস্টার্ড ব্র্যান্ড। এন্ড কালার কসমেটিক্স এর ব্র্যান্ড নেম রংদে, সেটাও রেজিস্টার্ড ব্র্যান্ড। বাট দুনিয়াতে অনেক কোম্পানি আছে যাদের কারোরই ব্র্যান্ড রেজিস্টার্ড নয়। ইভেন আপনারা জেনে রাখুন, আমাদের যে নেটসাপের একটা টুলস, টপ টুলস এর কি নাম? ফাস্টট্র্যাক। এই ফাস্টট্র্যাক ব্র্যান্ডটাও নেটসাপ রেজিস্টার করে রেখেছে, যাতে এই নামে কেউ কোনো প্রশ্ন নিয়ে আসতে না পারে। কি বলতে চাইছি বুঝতে পারছেন? কোম্পানির চিন্তা ভাবনা কোন জায়গায়? অর্থাৎ এই পার্টগুলোকে যদি কোনো কোম্পানি মেনে চলে, হ্যাঁ সরি, আর্কি টেকনোলজি, আমাদের প্রতিটা প্রোডাক্টের টেকনোলজিও কোম্পানির নিজস্ব, আইপিআর যেটাকে বলা হয়। ঠিক আছে? তো এই প্রতিটা পার্টে নেটসাপ প্রথম দিন থেকেই উত্তীর্ণ, কারণ আমাদের কাছে লিগ্যাল পারপাসে এমন টিম নেটসাপের কাছে আছে। আপনারা সবই জানেন, আমাদের সুজিত সেন স্যার ফরেন থেকে ল পাস করা একজন লয়ার। ওনার পিতাজি ইন্ডিয়া টপ 10 ক্রিমিনাল লয়ারের মধ্যে একজন, এসকে জৈন। সুজিত সেন স্যারের কাকু ইউএসএ তে প্র্যাকটিস করেন। তো এই সমস্ত পার্টে ভারতীয় আইন কখন কি ভাবছে না ভাবছে, সেই ভাতের হাঁড়ির খবর বলে না, সেই ভাতের হাঁড়ির খবর আগাম চলে আসে নেটসাপের কাছে। তো যে জায়গা থেকে নেটসাপ যে পাটা ফেলে বা স্টেপটা ফেলে, আগাম সেখান থেকে জেনে বুঝেই সেই স্টেপটা ফেলে। এতটা নেটসাপ লিগ্যাল স্ট্রং, যেটা আমাদের সবার মানে কি বলবো জমানাতে ঘটলো, আমরা দেখতে পেলাম। ক্লিয়ার? সেকেন্ড পার্ট আমি যেটা আসবো তাহলে কি, সেকেন্ড পার্ট হচ্ছে ডাইরেক্ট সেলার। কারা ডাইরেক্ট সেলার এই কোম্পানির?
কারা ডাইরেক্ট সেলার? আমরা, যারা আমরা নেটসাপের মাধ্যম দিয়ে কেরিয়ার করতে চাই। এবার ডাইরেক্ট সেলারদেরকে সুরক্ষিত করার জন্য এই আইনে কি বলা হয়েছে? ডাইরেক্ট সেলারদেরকে সুরক্ষিত করার জন্য এই আইনে বলা হয়েছে প্রতিটা কোম্পানিকে তার ডাইরেক্ট সেলারের সঙ্গে P2P এগ্রিমেন্ট করতে হবে। P2P এগ্রিমেন্ট মিন্স প্রিন্সিপাল টু প্রিন্সিপাল। কোম্পানির প্রিন্সিপালের সঙ্গে তার যা যা কিছু নর্মস বলা আছে সেখানেতে একজন ডাইরেক্ট সেলার তার সমস্ত কিছু দিয়ে তার নর্মসের সঙ্গে একটা এগ্রিমেন্ট হবে। যেমন ধরুন মহিন্দ্রা কোম্পানির একটা ডিলার, তার সঙ্গে মহিন্দ্রা কোম্পানির P2P একটা এগ্রিমেন্ট হয়, জানা আছে কারণ? আপনি কোনো একটা বড় কোম্পানির ডিলারশিপ নিচ্ছেন, সেখানে P2P এগ্রিমেন্ট হয়, কোনো চুটকো চাটকো জায়গাতে কিন্তু নয়, হাই ফাই লেভেলের P2P এগ্রিমেন্ট, প্রিন্সিপাল টু প্রিন্সিপাল এগ্রিমেন্ট। ঠিক, অর্থাৎ আমরা যেই কোম্পানির ডাইরেক্ট সেলার, এই আইনে বলা হচ্ছে প্রতিটা ডাইরেক্ট সেলারের সঙ্গে কোম্পানিকে P2P এগ্রিমেন্ট করতে হবে। তবেই আপনার আমার আগামী দিনের আসবে স্বচ্ছতা, তবেই আগামী দিন আপনার আমার জায়গা হবে সুরক্ষিত। কারণ বহু কোম্পানি এরকম বহু মানুষকে প্রতারিত করেছে। ঠিক, তাহলে মূল জায়গা কি? P2P এগ্রিমেন্ট। এবার P2P যদি এগ্রিমেন্ট করতে হয় তাহলে কোম্পানির বক্তব্য কি? কোম্পানির বক্তব্য P2P যদি আপনার সঙ্গে আমাকে এগ্রিমেন্ট করতে হয় তাহলে আপনাকে প্রথম যে দুটো ডকুমেন্ট দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনার প্যান, আপনার প্যান থাকতে হবে। আর দ্বিতীয়ত আপনাকে আমি P2P থেকে পরবর্তী পর্যায়ে B2B তে কনভার্ট করবো, মানে বিজনেস টু বিজনেসে। অ্যাজ এ বিজনেসম্যান আপনার থাকতে হবে সেখানেতে জিএসটি, কারণ আমরা মার্কেটিংটা কিসের উপর করছি? গুডস এন্ড সার্ভিসেস এর উপর। জিএসটির ফুল ফর্ম কি? গুড সার্ভিসেস ট্যাক্স, তাই তো? তাহলে গুড এন্ড সার্ভিসেস এর উপর যদি আমি এখানেতে কাজ করতে চাই তাহলে আমার জিএসটি হচ্ছে বাধ্যতামূলক। কেউ আইন দিয়ে বলবে, এর ব্যাখ্যা করবে, আর এত লাখ টাকা ইনকামের পর জিএসটি লাগে, কেন তুমি জিএসটি করাতে যাচ্ছ এখন? দয়া করে ব্যাখ্যাটাকে অন্য করে কেউ যেন বিভ্রান্ত হবে না। ব্যাখ্যাটা হচ্ছে এটা, যদি কোম্পানির সঙ্গে আমাকে P2P এগ্রিমেন্টে সাইন করতে হয় তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমার প্যান কার্ড এন্ড আমার জিএসটি নাম্বার থাকা দরকার। আমরা যেটা প্রথমের দিকে বলেছিলাম ট্রেড লাইসেন্স সবার লাগবে না, ট্রেড লাইসেন্স লাগবে পরবর্তী পর্যায়ে। ক্লিয়ার? এর পরবর্তী পর্যায়ে কি থাকতে হবে আপনার? এর পরবর্তী পর্যায়ে কোম্পানি দেবে আপনাদেরকে বা আমাদেরকে জয়েনিং ফর্ম, সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের ইমেল আইডি থাকতে হবে। যদি এখনো কারোর ইমেল না থাকে দয়া করে ইমেল আইডি ক্রিয়েট করে নিন, 2 থেকে 5 মিনিটের ব্যাপার। আমাদের স্যারেরা এক্সপার্ট আছেন, 2 মিনিটে আপনার ইমেল আইডি বের করে দেবে। এর পরবর্তী পর্যায়ে কি আপনার থাকতে হবে? ট্রেড লাইসেন্স। কখন? এখনই দরকার নেই, ওটা আমি পরের আলোচনায় বলছি। এই মুহূর্তে আপনাদের সবার দরকার কেবলমাত্র জিএসটি প্যান, আপনাদের সবার কাছে আছে। কেন জিএসটি লাগবে? কোম্পানির সঙ্গে আপনার আমার P2P সাইন হবে বা এগ্রিমেন্ট হবে, এই কারণে জিএসটি লাগবে। কারণ আমরা এই কোম্পানিতে ডাইরেক্ট সেলার হিসেবে কাজ করতে চাই, কোম্পানির বিজনেস পার্টনার বা চ্যানেল পার্টনার হতে চাই, তাই আমাদের জিএসটি বাধ্যতামূলক। ক্লিয়ার? আর কি দরকার আমাদের? আর আমাদেরকে দরকার যেটা ট্রেড লাইসেন্স পরবর্তী পর্যায়ে নিতে হবে। কেন নিতে হবে সেটা আমি বলবো। সেই সঙ্গে সঙ্গে আমার এখানে প্লেস অফ বিজনেস, আমাদের প্রত্যেকের বাড়িকে আমরা দেখালেই হবে, কোনো প্রবলেম নেই। তার সাথে সাথে কোম্পানি আমাদেরকে যেটা দিতে বাধ্য বা দিতে হবে কোম্পানিকে, সেটা হচ্ছে কি? আই কার্ড। বাট নেটসাপ আমাদের জন্য যেটা ভেবেছে, নেটসাপ আমাদেরকে দেবে কিউআর কোড যুক্ত আই কার্ড, ডিজিটাল আই কার্ড। কেন কেন দেবে না? আমাদের নেটসাপ হচ্ছে টেকনোলজি বেস কোম্পানি। আমি পিএসআর এর কাছে গেলাম, গিয়ে বললাম আমি নেটসাপের ডাইরেক্ট সেলার, আমাদের এই প্রোডাক্ট, স্যার আমার প্রোডাক্ট আপনি নিন, দুর্দান্ত রেজাল্ট। পিএসআর যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি নেটসাপের যে ডাইরেক্ট সেলার তার প্রমাণ, আমি আই কার্ড দেখালাম। এই আই কার্ডটা যে সঠিক তার কি প্রমাণ? আমার স্যার এখানে কিউআর কোড আছে, আপনি সার্চ করে দেখে নিন, স্ক্যান করে দেখে নিন। কিউআর কোডে স্ক্যান করলে কি হবে? সঙ্গে সঙ্গে আমার সমস্ত নারী নক্ষত্র সেই কিউআর কোড থেকে বলে দেবে। ডাইরেক্ট সেলারের মানে নেটসাপের সঙ্গে যে আমার P2P এগ্রিমেন্ট হয়েছে, সেই P2P এগ্রিমেন্টের তথ্য পর্যন্ত ওখানে অ্যাটাচমেন্ট করা থাকবে। নেটসাপ আমি নেটসাপের ডাইরেক্ট সেলার, সেটাও পর্যন্ত সেই জায়গাতে অ্যাড করা থাকবে। এইসব কথা কোনো কোম্পানি মার্কেটে ভাবতে পারবে না বন্ধু, তাদের ভাবতে 15 দিন লেগে যাবে।
অলরেডি নেটসাপ এগুলো করে দিয়েছে সব রেডি, শুধু একটা একটা করে ইমপ্লিমেন্ট হওয়াটাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। কেন না, আপনি আমি যতক্ষণ না জিএসটি দেবো ততক্ষণ ডিজিটাল আই কার্ড হবে না। আগে জিএসটি দিতে হবে তবে সেখানে আই কার্ড হবে, জিএসটি দিতে হবে তবে সেখানে P2P সাইন হবে। এই সাইন অলরেডি যারা আমরা 6 তারিখ পর্যন্ত নেটসাপের সঙ্গে জুড়ে গেছি তাদের সঙ্গে ডিজিটালি এগ্রিমেন্ট হবে। যখনই জিএসটি আপনার অ্যাটাচমেন্ট হয়ে যাবে 17 তারিখের পর, যখন কোম্পানি কাজগুলো স্টার্ট করবে, আপনার অ্যাপসেতে একটা ফর্ম আসবে, সেটা আপনি ক্লিক করবেন, পুরো টার্মস এন্ড কন্ডিশন সেখানে লেখা থাকবে, সেখানে আপনি আপনার সম্মতি জানাবেন, সঙ্গে সঙ্গে আপনার সেখানে এগ্রিমেন্ট তৈরি হয়ে যাবে এবং সেই এগ্রিমেন্ট কপি আপনার সেখানে চলে আসবে। আপনি প্রিন্ট আউট করে বের করে নিয়ে নিজের সাইনটা সেখানে করে দেবেন। কি বললাম বুঝতে পারলেন? কতটা কোম্পানি অ্যাডভান্স, যে সারা দুনিয়ায় এত ডাইরেকশন আপনি কখন সই করাতে যাবে, কখন কি করবে, এই নিয়ে দুর্ভাবনা দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ এই পার্টের উপর দিয়ে কোম্পানি দেবে আমাদেরকে কিউআর কোড যুক্ত ডিজিটাল আই কার্ড। পরবর্তী পর্যায়ে এই যে আমাদের যে ধরনের মিটিং হতো, একই জায়গায় প্রোডাক্টের আলোচনা হচ্ছে, একই জায়গায় ক্যারিয়ার প্ল্যান আলোচনা হচ্ছে, আগামী দিন কিন্তু এই ধরনের আলোচনা করা যাবে না, আইনে বলা আছে। ধরুন আমি ক্যারিয়ার প্ল্যান নিয়ে আজকে একটা আলোচনা সভা ডেকেছি, তাহলে কারা সেখানে উপস্থিত থাকবে? অনলি ডাইরেক্ট সেলার। ঠিক, এবার ডাইরেক্ট সেলার 5 জন এসেছেন, সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমাদের এখানে লিডারদের জায়গা থেকে ওখানে একটা সিস্টেম থাকবে, আপনার আই কার্ড বের করুন, কিউআর কোড স্ক্যান করে আমরা ওখানেতে অ্যাটেন্ডেন্স করে নেব। এবং আমি যেখানে মিটিং করছি, ইয়েস, আমি যেখানে মিটিং করছি সঙ্গে সঙ্গে তার তথ্য চলে যাবে কার কাছে? কোম্পানির কাছে। এবার ধরুন ডাইরেক্ট সেলারের বাইরে যদি কোনো গেস্ট থেকে থাকে, তাহলে সেই আলোচনায় আমি তাকে এন্ট্রি দিতে পারবো না। স্যার ক্ষমা করবেন, আপনি আসুন। কারণ আইনে পরিষ্কার ভাবে বলা আছে, কোন সাধারণ পাবলিক বা কনজিউমারকে কোন রকম ভাবে প্ল্যান দেখিয়ে, লোভ দেখিয়ে, 8,19,250 স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করা তাকে যাবে না। আগামী দিন নেটসাপে কোনো ইভেন্টে অ্যাটেন্ড করবেন, আপনার আই কার্ড ট্যাগ করে সেখানে স্ক্যান হবে, ইয়েস আপনি চলে যান। কোন সুপারটাকে ট্রেনিং অ্যাটেন্ড করবেন, আই কার্ড আপনার সেখানে স্ক্যান হবে, আপনার এন্ট্রি, স্ক্যান করে আপনার নাম নেই, স্যার বাড়ি যান। ঠিক আছে, অলরেডি ওখানে কিউআর কোড আছে, সেটা আমাদের আই কার্ডে ট্রান্সফার করা হবে। ঠিক আছে, সেটা আই কার্ড দিয়ে ট্রান্সফার করা হবে, কারণ ডাইরেক্ট সেলিং এর লয়তে আই কার্ড মাস্ট বলে দেওয়া আছে এবং সেটা আমরা ক্যারি করতে বাধ্য। বাড়িতে আছে আই কার্ড এটা বলে কিন্তু চলবে না। এবার আই কার্ডের জায়গায় অনেকের একটা প্রশ্ন আছে, আমি বলে দিই। আমাদের এখানে অনেক আছেন সার্ভিস হোল্ডার, যে আমার আই কার্ডটা কার নামে হবে? আপনার ওয়াইফের নামে বা মিসেসের নামে কি মায়ের নামে, যার যার নামে আইডি আছে সেই নামেই আইডি হবে, মানে আই কার্ড হবে। ওখানে কোম্পানি নেটসাপে একটা ফর্ম দিয়ে দেবে, যার মিসেসের নামে আইডি হচ্ছে তার মিসেস সেখানে একটা অথরাইজেশন অর্থাৎ সাইন করে দেবে। সেই কাগজটা আপনার সঙ্গে রাখতে হবে, একটা এক্সট্রা কাগজ ক্যারি করতে হবে, তাহলেই যথেষ্ট। বাট ইন্ডিয়ান ল অনুসারে আমার বাবার নামে কোনো লাইসেন্স যুক্ত এগ্রিকালচারের কোনো ব্যবসা আমি ছেলে হিসাবে সেখানে করতেই পারি। সেখানে লাইসেন্সটা বাবার নামে থাকলেও কোনো আইন এসে ধরলে আমি সেটা দেখাতে পারি। অর্থাৎ যদি আপনারা অথরাইজেশন না নিয়েও কেউ আপনার মিসেসের আই কার্ড নিয়ে মার্কেটে যান, সব সময় সেটা দেখাতে পারবেন। কোন জায়গায় যদি আইনি প্রবলেম হয়, তাহলে আপনার আমার পাশে কে আছে? নেটসাপ আছে। কোনো দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো কারণ নেই। ক্লিয়ার? এই নিয়ে কেউ ভাববে না যে আমারটা কি হবে, আমারটা কি হবে। কারণ পিএসএল এর আইডি মিসেস এর নামে বলবেন না ভাই, আমার স্যারের আইডি সবার আইডি, সরল স্যারের সব, অনেকই মনিজুর স্যার বহুজন আছেন এখানে, আর অনেকেই আছে। অতএব কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ক্লিয়ার? এবার যে জায়গাটা আমি আসবো কি, সেটা হচ্ছে কনজিউমার। কনজিউমার কারা? তাদের জন্য কি বলা আছে? কনজিউমার হবে অনলি ফর ইউজার, যারা কেবলমাত্র প্রোডাক্ট ইউজ করবে। তাদের কি কি দরকার? তাদের ক্ষেত্রে কোনো পে আউট কিন্তু হবে না, তাই তাদের ব্যাংক অ্যাকাউন্টও দরকার নেই, তাই তাদের প্যান কার্ডও দরকার নেই। শুধু কেবলমাত্র তাদের জন্য প্রয়োজন হচ্ছে তাদের নাম, মোবাইল নাম্বার আর অ্যাড্রেস। বুঝতে পারলেন? কারণ তারা হবে কি, তারা হবে কনজিউমার। গত 2-3 মাস আগে একটা মিটিং এ দেবু স্যার আমাদেরকে বলেছিলেন একটা কথা, মনে করে দেখুন, মনে পড়বে অনেকের হয়তো, সবাই ছিলেন না মিটিংটাতে, যে যদি প্রশ্ন করা হয় আপনার এখানেতে টিম কত, আপনারা কি বলবেন? মনে পড়ছে স্যার? স্যার মনে পড়েছে। আমার কি বললেন তন্ময় স্যার, যে আমার টিমেতে প্রায় 50-60 হাজার মানুষ যুক্ত আছেন। এই 50-60 হাজার মানুষ কি আমার টিমে? এরা আমার নেটওয়ার্ক। একদম কিন্তু গুলিয়ে ফেলে চলবে না, এরা হচ্ছেন আমার নেটওয়ার্ক। আমার টিম কতজনের?
যারা আজকে মালা পরালো ইয়েস, আমার টিম হচ্ছে, ম্যাডাম ঠিক বলেছেন, যারা মালা পরালেন রাইট। অর্থাৎ আমাদের টিম আমাদের কোম্পানির সিস্টেম অনুসারে যদি ধরি, তাহলে অলরেডি নেটসাপ আগেই সেই সিস্টেম চালু করে দিয়েছে, বুঝুন। দ্যাট ইজ UI23 সিস্টেম, ঠিক তো? এই UI23 সিস্টেমেতে মেন্টর, তার তলায় ক্যাপ্টেন, ক্যাপ্টেনের তলায় প্লেয়ার, প্লেয়ার্সের তলায় ক্যাবিনেট, এরাই হচ্ছে আমার টিম। তাহলে আমার টিমে আজকে ডেটে দাঁড়িয়ে 8 জন ক্যাপ্টেন, তার 8 × 10 80 জন প্লেয়ার, 80 × 10 800 জনের আমার টিম। তাহলে কোথায় 50-60 হাজার আর কোথায় 800 জন? কি ভাবা যাচ্ছে স্যার? এটাই সত্য। বাকি যে সমস্ত আইডি গুলো আছে, এটা শুধু আমাকে দিয়ে নয়, আপনাদের যাকে খুশি যদি প্রশ্ন করি, মনিজুর স্যারকে যদি প্রশ্ন করি, মনিজুর স্যার আপনার টোটাল টিমেতে কতজন এমডিএস আইডি, মনিজুর স্যার কি বলবেন? 150, 200, 300, কি হয়তো আরো বেশি হয়ে যাবে নাকি জানি না। ঠিক, মনিজুর স্যার আপনার টিম কজন আপনার সঙ্গে অ্যাক্টিভ লিডার হিসেবে কাজ করছে? উনি আঙুল গুনে পুরো আঙুলের ভিড়ে গুলো শেষ হবে না, দেখেন কি? ঠিক তো? তাহলে এই জায়গাতে যদি কনজিউমার একটা পার্ট মানে আইন ভাগ করে দেয়, কারো দুঃখ আছে মনে হয় নেই তো? এটা হওয়া উচিত কি উচিত নয়? 100% উচিত। বারবার একটা কথা আমি বলি, দেখবেন যে আপনি বের করুন আপনার টিমের অ্যাক্টিভ মেম্বার কতটা। আমাদের আগে তো একটা নেটওয়ার্কের ডায়েরি ছিল, যদি কেউ পেয়ে থাকেন, সেখানে রান বলে একটা ওয়ার্ড ছিল, দেখেছেন কিনা জানি না, RUN, রিটেলার, ইউজার এন্ড নেটওয়ার্কার। কোম্পানি আজ থেকে 3 বছর আগে ভাগ করতে বলে দিয়েছিল যে আপনার টিমের রিটেলারকে, ইউজারকে, নেটওয়ার্কে ভাগ করুন। সেটা আইন আজকে ডেটে এসে বলছে যে আপনার টিমের ডাইরেক্ট সেলারকে আর আপনার টিমের কনজিউমারকে, আই মিন ইউজার, কনজিউমার মিন্স হচ্ছে ইউজার। তাহলে ইউজাররা শুধু কেবলমাত্র প্রোডাক্ট ইউজ করবে, তারা কোনো পে আউট পাবে না, কোনো ঝঞ্ঝাটের কোনো প্রয়োজন নেই। তাদের নাম আর তাদের মোবাইল নাম্বার এন্ড তাদের অ্যাড্রেস দিলেই সঙ্গে সঙ্গে একটা আইডি তৈরি হবে ইউজার হিসেবে, সেখানে রেফারেল নাম্বার ক্রিয়েট হবে, তাদের সেই রেফারেল নাম্বারে বিল হবে, তার নামে বিল হবে। এবার ইউজার থেকে যে কেউ ভবিষ্যতে ডাইরেক্ট সেলারে ফিরে আসতে পারবে। যারা 6 তারিখ পর্যন্ত আমরা যুক্ত হয়ে গেছি, আমরা সবাই ভাগ্যবান। আমাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষায় বসতে হবে না। স্যারেরা শুধু ওনাদের পরীক্ষা নিরীক্ষায় স্কুলেতে রাখেন নাই, আজকে ডাইরেক্ট সেলিংয়েও সেই এডুকেশন বা এক্সাম ফিরে এসেছে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। ঠিক, যখন ওখান থেকে কেউ আমরা কাউকে কনজিউমার থেকে ডাইরেক্ট সেলার বানাতে চাইবো, তাহলে তাকে প্রথম ওখান থেকে কোম্পানিকে একটা মেল করতে হবে। কোম্পানি সেখানে একটা লিংক পাঠাবে, সেখানে তাকে রিকোয়েস্ট পাঠাতে হবে যে আই এম এগ্রি ফর ডাইরেক্ট সেলিং বিজনেস। কোম্পানি তাকে সঙ্গে সঙ্গে বলবে আপনার এই ডকুমেন্টস রেডি করুন এবং আপনি আমার এই ট্রেনিংটা অ্যাটেন্ড করুন। সেই ট্রেনিং আপনি শুনবেন, আপনার কাছে অনলাইন বেসে 8-10টা প্রশ্ন আসবে, সাপোর্ট আমরা করে দেবো পাশ থেকে, কোনো চিন্তার কারণ নেই, কোনোটাই কঠিন হবে না। ঠিক, আমি জানি এক্সপার্ট আমার থেকেও আপনারা আছেন, কিভাবে করতে হবে সে জানেন। পাস করাতে 10 নম্বরের প্রশ্নে 5 পেতেই হবে, আপনারা সবাইকে 10-এ 10 পাই দেবেন। স্টিম রিচ কেউ নিয়েছেন এগ্রিকালচারের উপর, স্টিম রিচের ডোজ কত? 1 লিটার জলে 1 ml, 4 ml, 5 ml, 7 ml। কোন মানেকা ক্রোড়পতির মতন এখানে থাকবে প্রশ্ন। প্লাস 1 ml ডোজ, টুক করে আপনি সেখানে ক্লিক করে দিলেন 1 ml, 10টা পয়েন্ট, 10টা ক্লিক হয়ে গেল আপনার পাস রেজাল্ট। কোম্পানির পক্ষ থেকে আপনার কাছে চলে এলো লেটার, আপনি সেখানে সাইন করলেন, আপনার ডকুমেন্টস, প্যান এন্ড জিএসটি আপনি সাবমিট করলেন, আপনি তৈরি হয়ে গেলেন ডাইরেক্ট সেলার। কোনো এমডিএসও করতে হবে না, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। ক্লিয়ার? আই কার্ড সাথে সাথে আপনার সেখান থেকে কোম্পানি রেডি করে দেবে। তাহলে আমাদের এই বিজনেস যদি আইআরডিএর এজেন্টের মতন যদি সেখানেতে পাস করে সম্মানের সঙ্গে ট্রেনিং নিয়ে আমাদেরকে সেখানে যুক্ত হতে হয়, তাহলে আমাদের স্বীকৃতি আগামী দিন আমরা ফিরে পাচ্ছি কি পাচ্ছি না? এই জায়গায় যাবে ডাইরেক্ট সেলিং। আগামী দিন আপনার ফাইল নিয়ে ব্যাংকে যাবেন, ও আপনি ডাইরেক্ট সেলিং করেন, চেয়ার ছেড়ে দেবে আগামী দিন, চেয়ার ছেড়ে দেবে আগামী দিন, বিশ্বাস করুন। আচ্ছা, আইসিআইসিআই ব্যাংকে আছে। কিছুদিন আগে আমি একটা পারপাসে ব্যাংকের লোন নিয়েছিলাম, অলরেডি দেবু স্যার ডিক্লেয়ার করে দিয়েছেন। আমি একটা ফ্ল্যাট নিয়েছি, রিসেন্ট ফ্ল্যাট বুক করেছি, তো তার লোনের জন্য ব্যাংকের কাছে গেছি। ব্যাংক বলছে আপনি কি করেন? আমি বললাম ডাইরেক্ট সেলিং করি। উনি আর কিছুতেই বুঝে উঠতে পারছেন না ডাইরেক্ট সেলিং জিনিসটা কি। যদি আমি বলি পিরামিড স্ট্রাকচার বা এরকম ধরনের স্ট্রাকচার, এই নেটওয়ার্ক সমস্যা ক্যান্সেল করে দেবে। আমার একটাই কথা, ডাইরেক্ট সেলিং করি।
না কোম্পানি কি নেটসাপ দেখেছেন সার্চ করে, বিরাট কোম্পানি, বিরাট হাই ফাই ব্যাপার, কি প্রোডাক্ট এই ব্যাপার সেগুলো দেখেছেন স্টাডি করে, প্রোডাক্ট না আপনার স্যার কাজটা কি, আমি প্রোডাক্টকে প্রমোশন করা, প্রোডাক্ট প্রমোশন করা না, তাহলে ব্যাপারটা কি, আমি ব্যাপারটা এইটাই প্রোডাক্ট যে উনি খুঁজে আর পাচ্ছেন না যে কি বিষয়টা এক্স্যাক্ট জয়েন করে দিন। তো উনি খুঁজে আর পাচ্ছেন না, তার পরবর্তী পর্যায়ে বলছেন যে স্যার আপনার ইনকাম কি রকম কি, আমি বললাম ইনকাম কোনো মাসে 10 লাখ পাই, কোনো মাসে 15 লাখ পাই, কোনো মাসে 12 লাখ পাই, কারণ আমাদের তো এখানে প্রোডাক্ট প্রমোশনের উপর কমিশন, আমাদের তো স্যালারি নয়। তো বলছে 10 লাখ 12 লাখ 15 লাখ, আমি বলছি হ্যাঁ, বলছে একটা প্রমাণ দিতে পারবেন, সে মাসে আমার ক্যাপিং ছিল, আমি ফট করে ওনাকে আমি আমার ইয়েটা বের করে স্টেটমেন্টটা বের করে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম, আমি এখনো দেখিয়ে দিতে পারি আমি যে পাঠিয়েছি, এখন ওনার হোয়াটসঅ্যাপে ডিলিট করে নাই, উনি স্টেটমেন্ট চেক করে সঙ্গে সঙ্গে আমার লোন দাম 30 লাখ টাকার লোন হ্যাঁ। তো এইটা যখন স্বীকৃতি এসে যাবে আমাদের কাছে ক্লিয়ার, এত তখন আমাকে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু প্রশ্রয় আশ্রয় নিতে হবে না, সরাসরি সারা সাপটা আমি আমার ডকুমেন্ট সাবমিট করে বলবো এই কোম্পানি আমি একজন ডাইরেক্ট সেলার, এই কোম্পানির সঙ্গে এই হচ্ছে আমার প্রিন্সিপাল টু প্রিন্সিপাল এগ্রিমেন্টের পেপার, এই হচ্ছে আমার পেমেন্ট, এই আমার জিএসটি, এই আমার প্যান, এই আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি দেখে নিন। তাহলে আগামী দিন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সমস্ত দিক আরো পরিচ্ছন্ন হবে কি হবে না, হবে, আমরা সেই দিকে আগাচ্ছি, ক্লিয়ার। এবার যেটা আপনাদেরকে আমি বলবো সেটা কি, সেটা হচ্ছে এই গাইডলাইনকে কিভাবে আমাদের কোম্পানি ইমপ্লিমেন্ট করছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক না? এই গাইডলাইনকে কিভাবে ইমপ্লিমেন্ট করছে, এই গাইডলাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য যখন ডাইরেক্ট সেলার হিসেবে আপনার সঙ্গে আমার, অর্থাৎ আপনার সঙ্গে কোম্পানি বা আমার সঙ্গে কোম্পানির যখন P2P এগ্রিমেন্ট হচ্ছে, তখন সেটাকে কোম্পানি সরাসরি কনভার্ট করছে B2B তে, মানে বিজনেস টু বিজনেসে, বিজনেস টু বিজনেসে কনভার্ট করার ফলে এখানতে আবার একটা এক্সট্রা বিজনেস আমাদের কাছে বেরিয়ে আসছে। এই B2B জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে প্রথম, ক্লিয়ার? এই B2B মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে একটা বিজনেস করার সুযোগ পাবো, কিভাবে? আজকে ধরুন স্টক পয়েন্ট বিভিন্ন জায়গায়, অনেকের ক্ষেত্রে দূরে হওয়ার ফলে প্রবলেম হয়, আমরা ডাইরেক্ট সেলার হিসেবে কেউ কিন্তু এখানেতে কোনো প্রোডাক্ট বিল করতে পারবো না, জেনে রাখুন, আমরা কোনো বিলিং করতে পারবো না। আপনি আমি যদি B2B সিস্টেমে বিলিং করি তাহলে আমাদের টার্নওভার কাউন্ট হবে না, কোনো টার্নওভার কাউন্ট হবে না। এই টার্নওভার কাউন্ট যদি আপনাকে করতে হয় তাহলে B2B তে বিলটা করার পর সেটাকে আপনাকে কনভার্ট করতে হবে কনজিউমারের কাছে। কেমন করে একটু ক্লিয়ারলি বুঝে নিন সাবজেক্টটা, তারপরে আমি পথ ফাইন্ডারে যাব। দেখুন, যখন এটা B2B তে কনভার্ট হচ্ছে, কোম্পানি কি বলছে, ধরে নিন আপনারা সবাই বা আমরা সবাই ডাইরেক্ট সেলার হয়ে গেছি, ডাইরেক্ট সেলার হয়ে গেছি আমরা, এই জায়গা থেকে আপনি B2B তে একটা বিল করছেন, কোম্পানির ঘরে 10,000 টাকার একটা বিল করলেন, এই রিসিপ্টটার এগেইনস্টে আপনার কোনো বিজনেস জেনারেট হবে না। এই B2B তে যখন আপনি বিল করবেন, সমস্ত ডাইরেক্ট সেলার কে কোথায় আছেন না আছে দেখার দরকার নেই, সবার জন্য কমিশন হয়ে যাবে 30%। ভালো করে বুঝবেন এখানটা, কমিশন কত হয়ে যাবে বললাম, যিনি 15% আছেন, যখনই জিএসটি সাবমিট করে আপনি ডাইরেক্ট সেলার হয়ে গেলেন, আপনিও 30%, আমিও 30%, বুলবুল স্যারও 30%, সবাই 30%, ঠিক? বাট এই B2B তে আমাদেরকে এখানে বিজনেসটা করার পর কি করতে হবে, এটাকে আমাদের কনভার্ট করতে হবে B2C তে, কনজিউমারে, ঠিক? এবার ধরে নিন আমার কনজিউমার স্যার একজন, আমি এখানে 10,000 টাকার প্রোডাক্ট কিনেছি, 30% ডিসকাউন্টে পেয়েছি, কত টাকা দিয়েছি? 7,000 টাকা। স্যার আমার কাছে এলেন, কনজিউমারদের জন্য নরমাল ডিসকাউন্ট কত? 10%। স্যার দিন একটা জোরদার, এটা জোরদার হলো, হ্যাঁ? কোনো চিন্তা নেই, আমি আমার ভাষায় ঠিক ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আপনাদের, কোনো জটিল হবে না। স্টেপ শুধু অপেক্ষা করুন, মাঝে প্রশ্ন করবেন না, শেষে করবেন, সময় আছে তো, একটু টাইম লেগে যাচ্ছে, কিছু করার নেই। তাহলে B2C তে আপনার এটা কনভার্ট করতে হবে। আমি স্যারকে কনজিউমার হিসেবে এখানে জয়েন করেছি, কনজিউমারের জন্য নরমাল ডিসকাউন্ট হচ্ছে 10%, কোন একটা সিঙ্গেল প্রোডাক্ট নিলেও ছিল নেট চাপে, তাহলে অনলাইন
সবাই এখানে ওটা ইটালিয়ান সিস্টেমে ছিল, ঠিক বলেছেন, ভেরি রিসেন্ট ওটা এসেছিল, বাট নরমালি কোন ডিস্ট্রিবিউটরের জন্য এটা কিন্তু ছিল না। আজকে কনজিউমার একটা পেস্ট নিক, একটা সোপ নিক, যাই নিক, তার প্রথমেই 10% ডিসকাউন্ট। ভালো হয়েছে না খারাপ হয়েছে? শুধু ভালো করে খুঁজবেন, খারাপগুলো শেষে বলবেন, কি করে ভালো হয়েছে আমার বুঝিয়ে দেবো। ঠিক, একটা জিনিসও খারাপ হয় না। তাহলে নরমালি 10% ডিসকাউন্ট। এখানে একটা বিরাট বড় ইনকামের জায়গা আপনারা আমার জন্য অপেক্ষা করছে, জানবেন। ধরুন আমি এখানে তো একটা 100 টাকা বিল করলাম, কত পার্সেন্ট কনজিউমার হিসেবে ডিসকাউন্ট পেলাম আমি? 10%। অ্যাজ এ ডাইরেক্ট সেলার, বুলবুল স্যারের প্রোডাক্টটা B2B তে কেনা আছে কত পার্সেন্টে? প্রফিট কত এলো? 20%। এটা কেউ জানতেন নাকি? কেউ জানতেন না। এখানে এক্সট্রা আমার একটা ইনকাম এসে গেল 20% ডাইরেক্ট সেলারে, B2B সিস্টেমে। ক্লিয়ার? এখানে কনজিউমার কত পার্সেন্ট পর্যন্ত প্রোডাক্ট পেতে পারবে? 30। যে অফার এসছে, কাদের জন্য অফার? আমাদের নয়, কাস্টমারের জন্য অফার, কনজিউমারের জন্য অফার। 2000 এমআরপি প্রোডাক্ট নিলে 20%, 6000 এমআরপি প্রোডাক্ট নিলে 25%, 10000 এমআরপি প্রোডাক্ট নিলে 30%। আগের সিস্টেমে ছিল। এবার ধরুন এখানেতে বুলবুল স্যার ডাইরেক্ট সেলার, উনি B2B তে প্রোডাক্ট নিয়ে রেখেছেন, আমি কনজিউমার, আমি 30% এ গিয়ে প্রোডাক্ট নিলাম একটা অফার চয়েস করে। তাহলে বুলবুল স্যারের নেট ইনকাম এই পার্সেন্টেজে 0, বাট এখানে উনি কত পাবেন? রিটেল প্রফিট, সরি 10% নয়, রিটেল প্রফিট নয়, অ্যাজ এ B2B সিস্টেমের প্রফিট কত পাবেন? B2B সিস্টেমের প্রফিট কত পাবেন? 5%। ভালো করে কথাটা বুঝবেন। আমাদের যে স্টক পয়েন্ট যে সমস্ত আছে, সেই কোন স্টক পয়েন্ট টোটাল অ্যামাউন্টের উপর কখনো 5% কমিশন পায় না, আপনারা জেনে রাখুন। এখানে আমাদের জন্য কোম্পানি আরো জায়গাকে সচ্ছল করার জন্য B2B সিস্টেম বা B2B থেকে B2C তে যখন আমরা কনভার্ট করব, তখন সেখানে প্রত্যেককে মানে টোটাল বিজনেসের উপর কোম্পানি 5% বেনিফিট দিচ্ছে। এবং যদি কেউ অল্প ডিসকাউন্টে এই প্রোডাক্টটা বিল করে, যদি আমার কাছে প্রোডাক্টটা তোলা থাকে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আমার কাছে আসবে। কেউ 20 তে নিলে 10 আসবে, 10 এ নিলে 20 আসবে, 30 এ নিলে কিছু আসবে না। বাট এলো না, তাকে কমে বিল করাবো, এটা কিন্তু বললে চলবে না। ঠিক, এটা হচ্ছে B2B and B2C সিস্টেম। এবার বলি, হ্যাঁ অবশ্যই 10+। আমি 10-এর অঙ্ক তো বলিনি এখন, ওটা 10-এর অঙ্ক যখন বলবো তখন 10+5। ঠিক আছে, তাহলে এখানে আমার 5% প্লাস এখানে আমি যে প্রোডাক্ট কিনেছি সেখান থেকে একটা বেনিফিট, এই দুটো বেনিফিট এক্সট্রা কোম্পানি আমাদেরকে দিয়েছে। এই দুটো ইনকামে ছিল আমাদের, একটা ছিল পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা কাস্টমারকে ডাইরেক্ট দিয়ে দিতাম, বাট লিগ্যাল ওয়েতে যদি আমরা বিল করে দিতাম তাহলে ছিল না। বাট এই B2B তে যখন আপনারা প্রোডাক্ট নেবেন, তখন আপনাদের একটা ডকুমেন্টস দরকার হবে, থার্ড ডকুমেন্ট। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আদারওয়াইজ যদি B2B তে আপনারা কেউ প্রোডাক্ট না নেন, তাহলে কারো ট্রেড লাইসেন্স লাগবে না। ঠিক, এই B2B তে আমাদের 5টা ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে কটা ক্যাটাগরি সেল করা যাবে? 5টা ক্যাটাগরি সেল করা যাবে, বাট আমাদের এগ্রিকালচারের ক্রপ কেয়ার সেল করা যাবে না। আমাদের ভারতবর্ষের বুকে এই মুহূর্তে এগ্রিকালচারের অ্যাকোয়া কেয়ার এন্ড ক্যাটেল কেয়ারের উপর কোনো আইন নেই, পার্সোনাল কেয়ারের উপর কোনো আইন নেই, এন্ড হোম কেয়ারের উপর কোনো আইন নেই। আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, আপনি বিক্রি করতে পারবেন। বাট এগ্রিকালচারের লিকুইড প্রোডাক্ট বিক্রি করা যাবে না। তার এমন বড় ফদ্দ, সেই ফদ্দ আমরা বুঝে উঠতে পারবো না। আর এত আইন করা মানে ভারতবর্ষের বুকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। যদি হেলথ কেয়ার আপনারা কেউ বিক্রি করতে চান, তাহলে হেলথ কেয়ার বিক্রি করতে গেলে আপনাদেরকে কোন লাইসেন্স নিতে হবে? লাইসেন্স নিতে হবে। দেখুন খুব জটিল বলে মনে হচ্ছে না, কিচ্ছু জটিল নয়। আপনি যদি করতে চান B2B তে, যদি না চান কোনো কিছুই দরকার নেই। আর আপনি তো লিডারশিপ দিতে এসেছেন, নেটওয়ার্ক করবেন, আপনি কি প্রোডাক্ট সেল করতে পারবেন ওইভাবে? পারবেন না। বাট এমন কিছু ধরুন এরিয়াতে আমাদের টিম তৈরি হলো, সেখানে সার্ভিস দেওয়ার জন্য আমার কিছু কনজিউমার তৈরি হলো, সেখানে সার্ভিস দেওয়ার জন্য আপনি B2B তে প্রোডাক্ট নিয়ে গিয়ে সেখানে রাখতে পারেন। যখন এখানে B2C তে বিজনেসটা কনভার্ট হবে, তখন সেই বিজনেসটা আমার সিস্টেমে দেখাবে। বুঝে গেল ব্যাপারটা? B2B তে B2C তে যখন কনভার্ট হবে, যখন কনজিউমারকে আমি বিল করব, তখন সেটা আমার সেখানে দেখাবে। বিল কে করবে? এই B2B সিস্টেমের বিলিং অথরিটিও কোম্পানি আমাদেরকে দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেবে। আপনার সিস্টেমেতে মোবাইলেতে বিলিং সিস্টেম চলে আসবে, আপনি সেখানে বসে বসে, আপনার জিএসটি আছে, আপনি সেখানে বসে বসে বিল করবেন।
অটোমেটিক আপনি সেই কনজিউমারকে বিল আপনার থেকে প্রোভাইড করতে পারবেন। বাট এটা যে করতেই হবে তার কোনো মানে নেই, এটা এই মুহূর্তেই মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সিস্টেমটা আছে P2P এগ্রিমেন্টের পর B2B তে প্রোডাক্ট যাওয়ার, আবার সেখান থেকে B2C তে কনভার্ট করা। বলুন এখানে কোনো প্রশ্ন আছে? আমি একটা প্রশ্ন করবো, আপনাদেরকে জিজ্ঞাসা করবো। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা নেই? ঠিক আছে, কেবলমাত্র নিজের কনজিউমারকেই দেওয়া যাবে। অ্যাবসলিউটলি দারুণ কথা বলেছেন পিএস স্যার, বলতে আমার ভুল হয়েছিল। যদি ধরুন আমি B2B তে প্রোডাক্ট নিয়েছি, ম্যাডাম প্রোডাক্ট নিয়েছেন, ম্যাডাম কিন্তু ওনার সিনিয়র, ওনার কনজিউমারকে দিতে পারবেন না, ওনাকে ওনার কনজিউমারকেই দিতে হবে, জুনিয়রও হবে না। জুনিয়রেরও হবে না। হ্যাঁ, ধরুন আমি বুলবুল স্যার আমার সিনিয়র, অভিজিৎ স্যার আমার জুনিয়র, তাহলে বুলবুল স্যারের নিজস্ব কনজিউমার আছে, যত মানে লগ ইন করবেন, যাদেরকে লগ ইন করাবেন সবাই প্রথমে কনজিউমার হিসেবে লগ ইন হবে। আমার পার্সোনাল কনজিউমার আছে, অভিজিৎ স্যারের পার্সোনাল কনজিউমার আছে। ঠিক, আমি মিডিলের মানুষ, ওপরে আছেন বুলবুল স্যার, নিচে আছেন অভিজিৎ স্যার। আমি B2B তে প্রোডাক্ট নিয়েছি 30,000 টাকা। এই যদি আপনারা ভাবেন আমার ওপরে সিনিয়র বুলবুল স্যার, উনি বলেন আনন্দ স্যার আমার এই কনজিউমারের বিলটা করে দিন, আমার ওখানে সিস্টেমের বিলটা যখন আমি রেফারেল আইডি মারবো দেখাবে না, বলবে নট ভ্যালিড। ঠিক, আবার আমাকে অভিজিৎ স্যার এসে বললেন আমার ডাউনলাইন যে স্যার আমার দুটো কনজিউমারের এই বিলটা করে দিন, আপনার কাছে তো স্টক আছে প্রোডাক্ট। উনি যদি আমাকে বলেন, আমিও তখন যখন রেফারেল মানটা মারবো দেখাবে নট ভ্যালিড। আমার যতজন কনজিউমার আছে 10, 20, 50, 100, 200 তাদেরকে আমি বিলটা সেট করতে পারবো। তার জন্য কোম্পানি আমাকে একটা এক্সট্রা কমিশন দেবে, সেটা কত? 5%। প্লাস নেটওয়ার্কে একটা বড় কমিশন অ্যাড হয়েছে আমাদের, সেটা কত এখানে পাওয়া যাবে? কত পাওয়া যাবে? 10%, মানে 10 + 15% পাওয়া যাবে। যদি আপনার কোনো কনজিউমার লো ডিসকাউন্টে প্রোডাক্ট নেয়, সেখানে তো আবার পার্সেন্টেজ পাওয়া যাবে। তাহলে আইন এসে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে তো? বুঝে গেছে ব্যাপারটা? আরেকটা হ্যাঁ বলুন স্যার। ধরুন আমি চাষির থেকে কোনো প্রোডাক্ট বিক্রি করলাম, তার থেকে কোনো বিল দিচ্ছি নি, এমনিতেই মাল বিক্রি করে দিয়ে চলে আসছি, তো সেই পজিশনটা কি হবে? আপনি যদি কোনো চাষিকে জয়েন করেন তাহলে সেই জায়গা থেকে বিল হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক। জয়েন করাই এমনি যেমন আপনি যাকে মাল দেবেন তাকে আপনাকে কনজিউমার করেই মাল দিতে হবে, এটা হচ্ছে আইনের কথা। এবার আইনের ফাঁকের কথাটা মিটিং শেষে শেষ কাল বলবো, ঠিক আছে? আপনারা সব বুঝে পেয়ে যাবেন। ধরুন একটা কনজিউমার বলে দিন। হ্যাঁ স্যার বলুন। আমি B2B সিস্টেমে মাল তুললাম, 50,000 টাকার মাল তুললাম, ওইটা কোম্পানি আমার ওখানে কিভাবে পৌঁছে দেবে, বা আমাকে কোথা থেকে আপনাকে নিয়ে আসতে হবে স্টক পয়েন্ট থেকে, কোথাও পৌঁছে দেবে না, সার্ভিস কোম্পানি দেবে না। কারণ আমি যদি ইন্টেরিয়রে থাকি, স্টক পয়েন্ট দূরে বলেই আমি B2B তে নিচ্ছি, ঠিক। কোম্পানির কুরিয়ার চার্জটা কোম্পানি দেওয়া দরকার ছিল, মনে হয় আমার বাড়িতে পৌঁছে দেওয়া দরকার। থ্যাংক ইউ স্যার, এটা বলবো আমি, এটা বলবো। কারণ যেহেতু ইন্টেরিয়রের জন্য আমাকে B2B করতে হচ্ছে, তাহলে প্রোডাক্টটা তো আমার বাড়িতে ক্যারি করে দিতে হবে, কুরিয়ার করতে হবে। তার জন্যই তো বেনিফিটটা দিচ্ছে স্যার, তার জন্যই তো বেনিফিটটা দিচ্ছে। 5% গ্যাপিং কমিশন যেগুলো হয়ে যাচ্ছে এগুলো তো পাচ্ছেন আপনি। আমাকে তো ক্লিয়ার হতে হবে, নাহলে কি? না না, ঠিক ঠিক ঠিক, উনি ঠিক বলেছেন। তারপর টিম থাকছে আপনার বার্তাটা তবু আপনার কোম্পানিকে আমরা জানাবো, বাট আপনাকে তার জন্য বেনিফিট কোম্পানি দিয়ে দিচ্ছে। এটা আপনার বিজনেসের গ্রোথের সাথে, আপনার কনজিউমারকে সার্ভিস দেওয়ার সাথে। ওকে, নেক্সট। তাহলে এই হচ্ছে আমাদের এখানের আইন, আর এই হচ্ছে এর ইমপ্লিমেন্ট। এবার আমরা যে জায়গায় আসবো সেটা কি, আমাদের এই জানুয়ারি মাস হচ্ছে আমাদের নেটসাপের ক্যারিয়ারের Q4 এর মাস শুরু হয়, 4th কোয়ার্টার লঞ্চিং হয়েছে, ঠিক তো? তো এখানের বিষয় নিয়ে বিরাট কিছু আপনার আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই লকে নিয়ে। তার জন্য যারা মাথা ঘামাবার তারা মাথা ঘামাচ্ছে, এখনই B2B সিস্টেম নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমি আগেই বলেছি। শুধু একটা জায়গাতেই আমাদেরকে মাথা ঘামাতে হবে, সেটা কি? প্রথম হচ্ছে আমাদের জিএসটি, আর দ্বিতীয় আমাদের Q4, এই জায়গাতে আমাদের মাথা ঘামাতে হবে, ঠিক আছে? এবার আমি যে জায়গাটা Q4 এর লঞ্চিং এর আলোচনা করার আগে, পথ ফাইন্ডার নিয়ে আলোচনা করার আগে, আমাদের এখানে ক্যারিয়ার আমরা কেমন করে দেখাবো সেটা আমি ক্লিয়ার করে দিই। তাহলে আমি কি বললাম, যারা আমাদের কনজিউমার থাকবে তাদেরকে আমরা শুধু প্রোডাক্ট সেল করবো, তার উপর আলাপ আলোচনা হবে। যারা আমাদের ডাইরেক্ট সেলার থাকবে তাদের সঙ্গে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব, সবকিছু নিয়ে আলোচনা করব। কনজিউমারদের সঙ্গে আমরা কি কি আলোচনা করতে পারি? কনজিউমারদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি কোম্পানি মানে কোম্পানির 16 তলা বিল্ডিং আছে এটা বলা যাবে না। কোম্পানির আমাদের R&D কত উন্নত, আজ 21 বছরের কোম্পানি, ভারতীয় কোম্পানি,
প্রোডাক্টের রেজাল্টে, অর্থাৎ কনজিউমারের কাছে আমার উদ্দেশ্য রাখি প্রোডাক্ট সেল, তাই প্রোডাক্ট সেল ওরিয়েন্টেড যে সমস্ত কথা সেগুলো আমি বলতে পারবো। ক্লিয়ার? তারপরে আলোচনা কি হবে, আমার প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা, যদি কোনো মানে কি বলবো ডেমো কিছু থাকে সেখানে আমি দেখাতে পারবো। ঠিক আছে? তার পরবর্তী পর্যায়ে কি হবে, তার সঙ্গে শুধু ডিসকাউন্ট নিয়ে আলোচনা। কনজিউমার মানে তার কি থাকছে, ডিসকাউন্ট, কত কম পয়সায় টাকা কিনতে। ঠিক, ডিসকাউন্টের উপর আলোচনা। এবার আমরা যখন কেরিয়ার দেখাবো, অর্থাৎ ডাইরেক্ট সেলারদেরকে নিয়ে আলোচনা করব। এই ডাইরেক্ট সেলার কনজিউমার থেকেও ডাইরেক্ট সেলার বানতে পারে। আবার আপনার কোনো কেউ পরিচিত আছে যার কাছে জিএসটি আছে, প্যান আছে, সরাসরি থেকে আপনি ডাইরেক্ট সেলার অ্যাপয়েন্ট করতে পারেন। কোনোটাই যে হবে না এটা কিন্তু নয়, সবই হবে, বাট একটু সিস্টেম মেনে করতে হবে। ধরুন আমি স্যারের কাছে গেলাম, স্যারের কাছে জিএসটি আছে, প্যান আছে, সবকিছু আছে, উনি বললেন আমি নেটসাপের ডাইরেক্ট সেলার হতে চাই। আমার মোবাইলে সিস্টেম থাকবে, আমি ওখান থেকে একটা লিংক জেনারেট করে স্যারকে সেন্ড করব। স্যার সঙ্গে সঙ্গে লিংকটা ক্লিক করে যখনই ওখানেতে ইয়েস করবেন, মানে ওনার সম্মতি জানাবেন, সেটা ডিরেক্ট ফরওয়ার্ড হবে কার কাছে, কোম্পানির কাছে। কোম্পানি ওনাকে সঙ্গে সঙ্গে মানে কি বলবো একদম কোম্পানি ওনাকে ধরে নেবে, ধরে নিয়ে সেখানে কোম্পানির প্রসেস অনুসারে ওনার ট্রেনিং, ওনার এক্সাম সবকিছু কমপ্লিট করে ওনাকে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, বলবেন, তারপর ওনার এগ্রিমেন্ট, উনি হয়ে যাবেন ডাইরেক্ট সেলার। আমরা কোনো ডাইরেক্ট সেলার এখানেতে লগ ইন করতে পারবো না। আমরা কি লগ ইন করতে পারবো, অনলি কনজিউমার। আমরা লিংক শেয়ার করতে পারবো ডাইরেক্ট সেলারের জন্য। এবার ওখান থেকে কোম্পানি যখন ওই ওনার জায়গা তৈরি করবেন, আপনার যে টি স্ট্রাকচার, টিমের টিম লিড, আপনি কোন টিমে তাকে দিতে চান, আপনি যেখানে দিতে চাইবেন সেখানেই ওনার প্লেসমেন্ট হবে, কোম্পানি সেখানেই দিয়ে দেবে। সেটা জানবেন কি করে, দেখতে পাবেন। কোম্পানি আপনার কাছে নোটিশ আসবে, তার জন্য কিছু সিস্টেম থাকবে, আর আপনার স্পন্সর হবে কি করে যদি প্রশ্ন করেন, তাহলে ওই যে আপনার মোবাইল থেকে লিংক যাচ্ছে আপনার অ্যাপ থেকে, ওটাই হয়ে যাবে আপনার স্পন্সর, কোনো স্পন্সর আইডি দিতে হবে না। ক্লিয়ার? সিস্টেম আপডেট হচ্ছে, নিজেদেরকে আপডেট করতে হবে, পরিষ্কার কথা। জগৎ আপ টু ডেট হচ্ছে। এরপর আমরা যে জায়গায় আসবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে প্ল্যান। যেমন আমাদের এখানে প্ল্যানের মধ্যে তিনটে পার্ট। প্রথম ইনকাম কি, রিটেল প্রফিট। সেকেন্ড বেনিফিট কি থাকবে, সেকেন্ড বেনিফিট টার্নওভার বেনিফিট। থার্ড বেনিফিট কি থাকবে, থার্ড আমাদের এখানে বেনিফিট হচ্ছে পথ ফাইন্ডার। পথ ফাইন্ডার, ঠিক। আমরা ক্যারিয়ার আলোচনা করবো এই তিনটে বিষয় নিয়ে। আগে কে কেমন করে কিভাবে বলতেন না বলতেন দরকার নেই, কোনো ডিসকাউন্ট নিয়ে আলোচনা হবে না, হয়তো ডাইরেক্ট সেলারদের সঙ্গে কোনো ডিসকাউন্ট নিয়ে আলোচনা করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে রিটেল প্রফিট। এই রিটেল প্রফিট আপনারা যতজন যাকে খুশি কনজিউমার বানাবেন, তারা যা বিলিং করবে সেই বিলিং এর উপর আপনারা প্রত্যেকে একদম বিগিনার টু করোড়পতি সবাই পাবেন রিটেল প্রফিট 10%। এটা ছিল আগে, একটা জোরদার ক্ল্যাপ হবে না? এখানে কোনো ম্যাচিং আছে? আপনার টিম এতে হলো না, বিতে হলো না, সিতে হলো না, ডিতে হলো, কোনো দেখার দরকার নেই। কোনো ম্যাচিং নেই, কোনো ঝুট ঝামেলা নেই। আজকে একটা বিগিনার শুরুয়াতে ম্যাচিং এর উপরে কত পায়, দুদিকে করলে 3-6%, দুদিক থেকে 3-6%। এখানে শুরুয়াতেই সে পাবে কত, 10%। ওটা স্যার ডেলি হ্যাঁ, কোন অ্যাচিভমেন্টের সঙ্গে না। ভালো করে এবার এই জায়গাটা ক্লিয়ার করুন, বুঝে নিন। এক মিনিট, ধরুন আপনার কেমন করে কনজিউমার তৈরি হবে, আপনার একটা আলাদা বাকেট থাকবে এখানে মাদার টিম থেকে সাইডে, আপনি যতজনকে নিয়ে আসবেন এই ডাব্বার মধ্যে সব থাকবে, ঠিক। এরা যত বিল করবে, যত টাকার প্রোডাক্ট প্রতিবারে নেবে, তার উপর আপনি পাবেন 10%, দ্যাট ইজ রিটেল প্রফিট। এই ডাব্বা থেকে কাউকে আপনি বার করে নিয়ে আসছেন ডাইরেক্ট সেলার হিসাবে, বার করে নিয়ে আসতে চাইছেন, তখন তাকে আপনি লিংক পাঠাবেন, সে লিংক অ্যাকসেপ্ট করবে, কোম্পানির সঙ্গে সেটআপ হবে, সেই জায়গা থেকে সে জিএসটি এন্ড প্যান দেবে, সে ডাইরেক্ট সেলার বেনে যাবে। আপনার মাদার চেন এই জায়গায়, এইখান থেকে এই ব্যক্তিটি উঠে এসে তখন এখানে আপনি যেখানে সেট করতে চাইবেন সেই জায়গায় সেট করে যাবেন। কোনো প্রশ্ন আছে? ডাব্বায় নোট থাকবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সব যেমন আছে তেমন থাকবে। তাদের জন্য তো শুধু প্যান কার্ড দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু যদি প্যান আর জিএসটি, যদি প্যান আর জিএসটি না দেয় কি হবে,
সব ডাব্বায় চলে যাবে। ঠিক, ডাব্বায় থাকা মানে ইনকাম। অবশ্যই ইনকাম তো বটে, কেউ হারিয়ে যাবে না, কিন্তু ওই ডাব্বাতে চলে যাবে, এটা খেয়াল রাখবেন। এবার ধরে নিন আপনি এখানে আপনার টিম এতে একটা ডাইরেকশন আর টিম বিতে একটা ডাইরেকশন।